বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় জানেন, মূলদ অমূলদ নিয়ে আসলে এই অধ্যায়টা সাজানো হয়েছে। তাই এখানে মূলদ অমূলদ সংখ্যা, বর্গমূল সংখ্যার উপরে আমি আগে একটা টিউটোরিয়াল তৈরি করছি। আপনারা যদি চান আমার 1 নম্বর টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। সেখানে দেখলে আপনারা মূলদ অমূলদ বর্গমূল সংখ্যা সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো সুতরাং আমি বলবো যে আমার আগের ভিডিওটা অবশ্যই আপনারা একটু দেখবেন। আজকে আমি এই কাজটা করব মূলত এখানে। এই কাজটা এখানে কি আছে দেখেন। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই কি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা আমরা পূর্ণবর্গ সংখ্যা আসলে কোনগুলা, এগুলো আমরা উপরে আলোচনা করছি এবং বর্গ সংখ্যাগুলোর চেহারা বা চরিত্র কেমন হতে পারে এই বিষয়টা আমরা জানছি। তো আমরা দেখি এগুলো আসলে পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। যেমন এখানে আমি 1 নম্বর কাজ, এখানে আমি বললাম যে কাজ 1। তাহলে কাজ 1-এ কি বলছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এত এত হলেই কি সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে? আমি প্রথমে বলবো যে না। এই না বলার পিছনে কি কারণ? আমরা বললাম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক কোনো সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9, 9 হলেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। যেমন
যেমন 10। তাহলে এই 10 সংখ্যাটার তো একক স্থানীয় অঙ্ক 0। তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে? হবে না। আপনি কিভাবে বুঝবেন যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়? এটার জন্য আপনি আপনার হাতের ক্যালকুলেটরটা একটু ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি এখানে লিখলাম, সরি, এটা রুট 10 দিলাম, ইকুয়াল দেন, দেখেন 3 পয়েন্ট। তার মানে এখানে পূর্ণ সংখ্যা আসে না, রুট করলে, অর্থাৎ কোনো একটা সংখ্যার যদি রুট কইরা একটা পূর্ণমান পান তাইলে মনে করবেন যে এটা বর্গ সংখ্যা। যেমন এখানে ধরেন আমি রুট দিলাম 9-এর উপরে, দেখেন পূর্ণ, তার মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। তা এইভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারেন। তা আমি এখানে এই কারণে বলছিলাম যে 10 সংখ্যাটা যেহেতু রুট করলে মানে বর্গমূল করলে কোনো একটা পূর্ণমান পাওয়া যায় না, তাই এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এইরকম আপনি এগুলো দিয়ে অসংখ্য সংখ্যা তৈরি করতে পারেন। যেমন ধরেন আমি এখানে 24 লিখলাম, তাহলে এখানে একক স্থানীয় কত? 4। দেখেন না, 4 চেক করেন, দেখবেন এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এখানে 5 আছে, ধরেন আমি এখানে 15 লিখলাম, তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? হবে না। 15 লিখতে পারেন, 35 লিখতে পারেন, 45 লিখতে পারেন, এরকম। আবার 6 আছে, আপনি 26 লেখেন, পূর্ণবর্গ সংখ্যা হবে না। 9 আছে, আপনি 29 লেখেন, পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমি কি বললাম যে এখান থেকে আমি এই কারণে বলছিলাম যে পূর্ণ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 ইত্যাদি হলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন 10, 24, 25, 15, 15, 26, 29, এইগুলো প্রত্যেকটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক। কিন্তু দেখেন এই সংখ্যাগুলা, এই যে 0, 1, 4, 5, 6, তাই আমরা যেহেতু এই সংখ্যাগুলো রুট করলে পূর্ণমান পাচ্ছি না, তাই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। এরপরে নিচের সংখ্যাগুলোর ভিতরে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করেন। এটা আপনি এটা কয়েকটা ভাবে করা যায়। আপনি চাইলে এইভাবে করতে পারেন। 2062 আছে, আপনি এটা লেখেন রুট 2062, তাহলে দেন দেখেন 45 পয়েন্ট আছে। তার মানে এখানে যেহেতু পয়েন্ট আছে, তাহলে নিশ্চয় এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে 1057 আছে, আপনি এইটাও চেক করেন, রুট 1057, দেখেন এইটাও পয়েন্ট আছে, তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর আছে কত? 23,453, এটাও চেক করেন, রুট 23,453, দেখেন এইটাও 153 পয়েন্ট তো এসে সামথিং, মানে অনেকগুলো পয়েন্ট আছে, তাই এইটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাই এইভাবে আপনি এরপর কত আছে? 33,333, দেখেন 33,333, রুট 33,333, 33,333, 33,333, দেখেন রুট করেন, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। এরপর আছে কত? দেখেন 1068, রুট 1068, দেখেন। তাহলে আপনি কি দেখলেন যে একটা সংখ্যাও আমরা পূর্ণবর্গ সংখ্যা পেলাম না। তাহলে এই থেকে আমরা এটা বলতে পারি যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। এখানে এইভাবে লিখতে পারেন যে 2 নম্বর কাজ এটা 1-এর উত্তর, এটা 2-এর উত্তর। এখানে লিখতে পারেন যে উদ্দীপকে বা নিচের সংখ্যাগুলোর ভিতরে নিচের নিচের সংখ্যা গুলোর মধ্যে মধ্যে কোনো
কোনো পূর্ণ কোনো পূর্ণ বর্গ সংখ্যা নেই। তাই বলা যায় বলা যায় বলা যায় সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয়। এভাবে আপনি 2 নম্বর কাজের উত্তর দিতে পারেন চেক করে। এরপরে বলছে কি দেখেন, পাঁচটি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখে তা পূর্ণবর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে এখানে 5টা সংখ্যা লিখতে বলছে যেগুলোর একক স্থানীয় অঙ্ক দেখে বলা যাবে যে এগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এইখানে আমরা এভাবে লিখতে পারি, 3 নম্বর কাজটা এভাবে করতে পারি যে 35 44 পূর্ণবর্গ সংখ্যা নয় নাকি? 44 20 80 তারপর ধরেন 60। এই তো এরকম আপনি আরো অসংখ্য সংখ্যা তৈরি করতে পারেন যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়। এই ছিল আমাদের আসলে এই কাজটা, মূলত বেসিক্যালি এই কাজটা ছিল, এই যে এখানে একটা কাজ ছিল, এই কাজটা এটাই ছিল। তো আপনারা আশা করি এইভাবে যদি উত্তর করেন তাহলে আপনাদের উত্তর ঠিক হবে। এরপরে দেখেন আমরা যদি পরবর্তী একটু আলোচনা করি, নেই আপনি বিশেষ করে এই 4টা পয়েন্ট অবশ্যই মুখস্থ করবেন, ভালো করে মনে রাখবেন যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো হতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে কি কি বৈশিষ্ট্য থাকে। এখানে আমি একটা আলোচনা এখানে দেখেন বলছে কি যে একের বর্গ সংখ্যা 1, সংখ্যা যদি 1 হয় তার বর্গ সংখ্যা 1, অর্থাৎ 1-এর 1 দিয়ে গুণ দিলে যা হবে ওইটি বর্গ সংখ্যা। 9-এর হলো সংখ্যা মনে করেন, তাহলে 9-এর 9 দিয়ে গুণ দিলে 81 হলো বর্গ সংখ্যা। তাই এইভাবে আপনি 11-এর বর্গ সংখ্যা 121, 19-এর বর্গ সংখ্যা 361, 3-এর বর্গ সংখ্যা 9, 7-এর বর্গ সংখ্যা 49, এইভাবে আপনি এই বর্গ সংখ্যাগুলো নির্ণয় করতে পারেন। এখন দেখেন এখানে 4টা স্টেপ আছে যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক, অর্থাৎ সর্বডান দিকের অঙ্ক, যেমন ধরেন এখানে একটা অঙ্ক আছে 22, তাহলে সর্বডানের অঙ্ক কোনটা? 22। তার মানে সর্বডান দিকের একক স্থানীয় অঙ্ক যদি 2 থাকে তাহলে এরকম 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, তাহলে সংখ্যাগুলো কি পূর্ণবর্গ সংখ্যা হয় না।
যেমন এটার উদাহরণ এরকম বলতে পারেন, যেসব সংখ্যার শেষে বিজোড় সংখ্যা সংখ্যক শূন্য থাকে ওগুলা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন ধরেন আপনি 1000 রাখলেন, 1000 দেখেন শূন্য কয়টা আছে, 3টা আছে, তার মানে 3টা শূন্য কি বিজোড়, তাহলে সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হবে না। এরকম 5000, 7000, 6000, 3000 হতে পারে। একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6, 9 হলে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন হতে পারে কোনগুলো, যেমন দেখেন 81, 64, 25, 36, 49 এগুলা যদি একক স্থানীয় অঙ্ক হিসাবে 1, 4, 5, 6, 9 থাকে তাহলে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তাই পূর্ণবর্গ সংখ্যা চেক করার জন্য আপনি ক্যালকুলেশন চেক করবেন, রুট 81 দিবেন, 81 উঠে রুটে চাপ দিবেন, 64 উঠে রুটে চাপ দিবেন, তাহলে দেখবেন যদি পূর্ণ আসে তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার সংখ্যার ডান দিকে যদি এনে ছিল কি বিজোড় সংখ্যার শেষে যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে তাহলে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা না। আবার দেখেন কোন সংখ্যার শেষে যদি জোড় সংখ্যক শূন্য থাকে তাহলে অবশ্যই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। তো সুতরাং এইভাবে আসলে আমরা পূর্ণবর্গ সংখ্যা হবে কোনটা আর কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, এই 4টা স্টেপ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আসলে সহজে আমরা অনেকগুলা সংখ্যার বর্গ সংখ্যা এবং বর্গ সংখ্যা নয় এগুলো আমরা শনাক্ত করতে পারবো। আমি আগামী টিউটোরিয়ালে মানে পরবর্তী টিউটোরিয়ালে এই কাজটা করে দেবো এবং পরবর্তী আলোচনা থেকে আমরা শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আর দয়া করে আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এবং আমাকে সাপোর্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।